কলকাতায় হোটেলে আগুনে 7 বাংলাদেশি সহ প্রাণ গেল 9 জনের। দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভবনে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। বেবিকে নিয়ে আর ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। হোটেল ম্যানেজমেন্টগুলা গাপ্তি আছে, এসি সার্ভিস করে না, সুইচগুলা নষ্ট। যারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়, 2 জন সাতক্ষীরার এবং 1 জন সাভারের। দ্রুতই মরদেহ দেশে আনার ঘোষণা। শুধু বন্ধুই না ভাই, তবে সেও আমাকে দাদা বলে ডাকতো। এটা মানে নিতে পারতেছি না, মারা গেছে এটা শুনছি কিন্তু বিশ্বাস হচ্ছে না। আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকাল। জয়ের পথে মির্জা ফখরুল। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। শুক্রবার সন্ধ্যায় শপথ। শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, সমমর্যাদার ভিত্তিতে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সম্পর্ক, বললেন উপদেষ্টা রিজভী। সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান। মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ। সংকট বাড়ার শঙ্কা। স্পট মার্কেট থেকে 14 কার্গো কেনার সিদ্ধান্ত সরকারের। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে চায় নতুন কমিশন। চাপমুক্ত থেকে দুর্নীতি নির্মূলে ঘোষণা নতুন চেয়ারম্যানের। স্বাধীনভাবে কাজ করার প্রত্যয়। এবং বন্ধ করা হবে দেশের সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন। চট্টগ্রামে গণশিক্ষা প্রতিমন্ত্রী। মনিটরিং এর আওতায় আসছে প্রাথমিক শিক্ষার পরিবেশ ও অবকাঠামো। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেল 7 বাংলাদেশি সহ 9 জনের। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়, 2 জন সাতক্ষীরার এবং 1 জন সাভারের। দগ্ধ বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 80 জনকে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে ছিল না অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছে বাংলাদেশ উপ হাইকমিশন। 9 জন মৃত্যুবরণ করেছেন। 6 জনের পরিচয় জানা গেছে, এখনো পর্যন্ত অন্যদের পরিচয় জানা যায়নি। আমরা বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের মৃতদেহ কি করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকল কর্মীরা। আগুনের সময় ভেতরে সবাই ঘুমাচ্ছিলেন। ধোঁয়ায় বেশ কয়েকজন অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপর তলায় পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। হোটেল ম্যানেজমেন্টগুলা গাপ্তি আছে, যেমন এসি সার্ভিস করে না, সুইচগুলা সুইচগুলা নষ্ট। 5 তলা ভবনের এই প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন হোটেল। আবাসিকদের দাবি, আগুন লাগার পরও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় এই বিজেপি নেতা। যারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানার পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। একদিন পরই ফেরার কথা ছিল দেশে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের 4 জন। এই ঘটনায় দগ্ধ হয়ে সাতক্ষীরার 2 জন ও সাভারের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের বাড়িতে চলছে মাতম। এদিকে নিহতদের মরদেহ দ্রুতই দেশে আনার কথা জানিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আকস্মিক অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মুহূর্তে ঝরল বাংলাদেশিদের তাজা প্রাণ। একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা। হৃদয় বিদারক এই ঘটনায় একই পরিবারের 4 জন কুষ্টিয়ার বাসিন্দা, যারা চিকিৎসা নিতে গত 3রা আগস্ট গিয়েছিলেন ভারতের বেঙ্গালুরে। ফেরার কথা ছিল 19 তারিখ বুধবার, তাই 18 আগস্ট ওঠেন কলকাতার একটি হোটেলে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গভীর রাতে ভয়াবহ আগুনে মারা যান হোটেলে থাকা 8 বাংলাদেশি সহ 9 জন। এর মধ্যে সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর রয়েছেন। সপরিবারে মারা গেছে। শুধু বন্ধুই না ভাই, তবে সেও আমাকে দাদা বলে ডাকতো এবং আমিও তাকে দাদা বলে ডাকতাম। কলম সৈনিকদের কাছে সে একটা প্রতিভাবান একজন সাংবাদিক। আসলে তার এই অকাল মৃত্যুতে আমাদের ভাষা নেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর। এদিকে কলকাতার একই ঘটনায় নিহত হয়েছেন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। স্বজনরা জানান, কসমেটিক্স পণ্য আনতে তিনি কলকাতায় গিয়েছিলেন। তার মৃত্যুতে পরিবারে বইছে শোক। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে খরচ বহন করবে সরকার। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটি করছে। শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন, তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। এছাড়া আহত 6 জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। ওমর ফারুক, সময় সংবাদ। প্রায় 3 যুগ পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ কাল। সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে জয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে সব প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচার হবে পুরো প্রক্রিয়া। এদিকে সরকার দলীয় সংসদীয় সভার পরে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩৫ বছর পর আবারও উত্তাপ রাজনৈতিক অঙ্গনে। প্রতিদ্বন্দ্বিতার মাঠে 2 প্রার্থী, ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। ভোটের আগের দিন নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত নয় ইসি, তারপরও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন বলতে গেলে, ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে, সুচারুরূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। সিসি বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদত্যাগ এবং গণঅভ্যুত্থানের পর কে বসছেন দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে তা নিয়েও আগ্রহ রয়েছে বিশ্ববাসীর। এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো একটা গণঅভ্যুত্থান হয়ে গেল 24 অগাস্টে, যেটা কন্ট্রোল হলো, এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। এখানে কে রাষ্ট্রপতি হবেন, এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট সামনে রেখে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকার দলীয় সংসদীয় সভা। বৈঠকের পর চিফ হুইপ জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় সরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এসেছে, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই। দেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান চিফ হুইপ। 21 তারিখ সন্ধ্যা 7:30 সময় বঙ্গভবনে শপথ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শর্ততে বন্ধুত্ব হয় না, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে নির্ধারণ হবে দ্বিপক্ষীয় সম্পর্ক। ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সব বাধা মোকাবেলা করে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি সহ জনবান্ধব সব কর্মসূচি বাস্তবায়ন করবে বলেও জানিয়েছেন তিনি।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। পুষ্পস্তবক অর্পণের পর কবর জিয়ারত করেন তারা। পরে প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার সাধুবাদ জানাবে, তবে কোনো স্বার্থ থাকলে বাংলাদেশ সে পথে এগোবে না। সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। সব বাধা মোকাবিলা করে নির্বাচনী প্রতিশ্রুতি ও ৩১ দফা সহ জনবান্ধব সব কর্মসূচি সরকার বাস্তবায়ন করবে বলেও জানান রিজভী। প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন ম্যানিফেস্টোর মাধ্যমে ৩১ দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি। প্রতারণায় আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এবার মজুদ না থাকায় বন্ধ হয়ে গেল মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। এর মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ নেমে গেছে ২,০০০ মিলিয়ন ঘনফুটের ঘরে। এতে আবারও গ্যাস সংকট তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যদিও পেট্রোবাংলা জানিয়েছে আসছে নতুন কার্গো, ফলে কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে পরিস্থিতির। গ্যাসের অভাবে সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, বাসাবাড়িতেও তীব্র সংকট, ধুঁকছে উৎপাদন খাত। বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় লোডশেডিংয়ে নাকাল জনজীবন। প্রায় মাসখানেক ধরে দেশজুড়ে এমন করুণ চিত্র। যদিও সপ্তাহের শুরুতে অবস্থা কিছুটা উন্নতি হওয়ার আভাস মিলছিল, কিন্তু বুধবার থেকে আবারও সংকট তীব্র হওয়ার শঙ্কা। এবার সংকটের মূল কারণ মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়া। যদিও গত মাসে টার্মিনালটি বন্ধ হয়েছিল আগুন লাগার পরিপ্রেক্ষিতে কারিগরি জটিলতায়, কিন্তু এবার টার্মিনালটি বন্ধ হয়ে গেল মজুদ না থাকায়। এতে ব্যাপকভাবে কমেছে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ। দৈনিক ৪,০০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ নেমে গেছে ২,১০০ মিলিয়ন ঘনফুটের ঘরে। যদিও পেট্রোবাংলা বলছে আসছে নতুন কার্গো, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে ১৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলের মজুদ সক্ষমতা ২ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করার পরিকল্পনা চলছে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠক শেষে এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। সভায় ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাস সংস্কার সহ 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সকালে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্যরা। ২০২৬-২৭ অর্থ বছরের দ্বিতীয় একনেক সভায় উত্থাপন করা হয় ১২টি প্রকল্প। নীতিগত যাচাই বাছাই শেষে 10টি প্রকল্প পায় একনেকের সবুজ সংকেত। এতে ব্যয় ধরা হয়েছে ৯,৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা, যার মধ্যে জিওবি মানে সরকারি অর্থ ব্যয় আছে ৮,৪৮৮ কোটি ৭১ লাখ টাকা। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ব্রিফিং করেন সাংবাদিকদের। জানান, ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাসের সংস্কার এবং ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দেয়া হয়েছে প্রয়োজনীয় বরাদ্দ। ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, এটা নতুন প্রকল্প প্রস্তাব। এই প্রস্তাবের প্রাক্কলিত ব্যয় হচ্ছে ১১৫৪ কোটি ৮৩ লক্ষ ১,০০০ টাকা। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে বাস্তবায়িত হবে। অর্থনীতিকে আবারও উৎপাদনশীল পর্যায়ে নিতে সরকারকে সময় দিতে হবে বলে দাবি প্রতিমন্ত্রীর। জানান, জ্বালানি তেলের মজুদ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আমাদের যে আপৎকালীন মজুদ সেটা ১.৫ মাস ছিল তেলের মধ্যে, সেটাকে ৩ মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে আরেকটা ইউনিট করার, এবং এটা ৬ মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের।
এদিকে জরুরি প্রয়োজন বিবেচনায় 7টি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে 14 কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চাই বলে জানিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান AKM আসাদুজ্জামান। তিনি বলেন, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করা হবে। নতুন কমিশনের মাধ্যমে অবশেষে দীর্ঘ 5.5 মাসের শূন্যতা কাটল দুদকে। 170 দিন পর দুর্নীতি দমন কমিশন পেল নতুন অভিভাবক। বুধবার সকালে নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের কমিশন সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে যোগদান করেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি সরকারের অঙ্গীকার বাস্তবায়নে অন্যতম সহযোগী স্বাধীন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েই নতুন কমিশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত 2 কমিশনার বলেন, কথাই নয়, কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ দিতে চান। এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আর নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, দুদকের ভাবমূর্তি ফেরাতে কাজ করবেন। দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা হতাশা হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশার সামনে রেখেই আমরা এখানে আসছি। গত 3 মার্চ আব্দুল মোমিনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন পদত্যাগ করে। এরপর থেকেই নেতৃত্ব শূন্য ছিল সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 1.5 ঘন্টার ব্যবধানে খুলনা মহানগরীর একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল 2 যুবকের। এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। সন্ধ্যার দিকে মহানগরীর লবণচড়ার 80 বিঘা এলাকায় যুবক মঞ্জুরুলকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় 8 থেকে 10 জন দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। এদিকে এই ঘটনার প্রায় 1.5 ঘন্টা পর একই স্থানে যুবক নাজমুলকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় একাধিক দুর্বৃত্ত। ঘটনাস্থলে মারা যান নাজমুল। 2টি ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে খুলনা লবণচড়া এলাকায় আছেন সহকর্মী তানজিদ আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা নগরে গুলির শব্দ নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। বিভিন্ন দিন আসলে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও গুলির ঘটনা ঘটে। ব্যতিক্রম নয় আজকের দিনটিও। তবে আজকের দিনে আসলে ঘাতকের বুলেটে 2 জন যুবকের প্রাণ কেড়েছে সেই বুলেট। আমরা এই মুহূর্তে খুলনা নগরীর লবণচড়া 80 বিঘা এলাকায় রয়েছি। এই স্থানেই কিন্তু আসলে 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আজকে সন্ধ্যার দিকে। এখানে মঞ্জুরুল ইসলাম নামে একজনকে 21 বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করে 8 থেকে 10 জনের একটি দুর্বৃত্ত দল, এবং গুলির সাথে তারা কুপিয়ে এবং গুলি করে। এর ঠিক 1.5 থেকে 2 ঘন্টা পরে যে স্থানে মঞ্জুরুল ইসলামকে হত্যা করা হয় তার মাত্র 300 গজ দূরে আর একজন যুবক নাজমুল হোসেন, তাকেও গুলি করে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এবং এর পরবর্তীতে কিন্তু আসলে এলাকা জুড়ে এক ধরনের যে আতঙ্ক বিরাজ করছে বলতে হবে। সেই সাথে খুলনা মেডিকেল এবং যে ঘটনাস্থল রয়েছে 80 বিঘা নামক স্থান লবণচড়া, সেখানে 2টি জায়গাতেই কিন্তু শোকবিহ্বল পরিবেশ বলতে হবে। স্বজনদের কান্নায় ভারী উঠেছে পুরো পরিবেশ। এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলার যে অবনতি, এর কারণেই কিন্তু একের পর এক হত্যাকাণ্ড ঘটছে খুলনাতে। আমরা জানি যে মঞ্জুরুল ইসলাম তার মরদেহ এই মুহূর্তে খুলনা মেডিকেলে রয়েছে, এবং পরে যে 1.5 থেকে 2 ঘন্টা পরে যে নাজমুল হোসেনকে হত্যা করে তার মরদেহটি এখন পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে। সেখানে পুলিশের একাধিক টিম আসলে কাজ করছে তারা, এবং স্বজনরা রয়েছেন তারা বিভিন্ন রকম অভিযোগ করছিলেন, বলছিলেন যে এই বিভিন্ন এলাকাতে যে মাদক সহ বিভিন্ন ধরনের বিষয়ে আধিপত্যের দ্বন্দ্ব, সেই সব দ্বন্দ্বের সূত্র ধরেই কিন্তু কিশোর গ্যাংগুলোর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এবং এর ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি যে খুলনা নগরে যদি শুধু চলতি বছরের কথা বলি তাহলে এখন অন্তত 45টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং এখন পর্যন্ত এই ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো খুলনা লবণচড়া এলাকায় যে 2 ঘন্টার ব্যবধানে জোড়া খুনের ঘটনাগুলিতে আমার কাছে এই ছিল সর্বশেষ। খুলনায় 2 ঘন্টার ব্যবধানে জোড়া খুনের ঘটনা। সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঘটনাস্থলে। দেশের সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেলে চট্টগ্রামে পিটিআই কনফারেন্স রুমে প্রাথমিক শিক্ষকদের কর্মশালা শেষে এই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সব ধরনের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামো মনিটরিংয়ের আওতায় আসবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। রেজিস্ট্রেশন ছাড়া সকল বিদ্যালয় বা বিদ্যালয়ের ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, যেই নামই দেন না কেন, বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন বিহীন থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। বিগত দিনগুলোতে এগুলোর শক্ত মনিটরিং হয়নি এবং অনেক স্কুল রেজিস্টার করেছে, রেজিস্ট্রেশন তাদের আছে, কিন্তু আমরা তাদেরকে শক্তভাবে মনিটরিং করিনি এবং মনিটরিং পলিসিও আমরা তৈরি করিনি। এখন সেগুলোতে বদল আসছে। কাতারের দোহায় দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কাতারের নেতৃত্বের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন ডক্টর খলিলুর রহমান। তিনি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন। ডক্টর খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। ডেটা প্যাকেজের দাম ও মেয়াদ নিয়েও এবার ক্ষোভ ঝাড়লেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। মোবাইল অপারেটরদের কল ড্রপ কমানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। বলেন, সাধারণ মানুষের কাছে আরও সুলভ মূল্যে পৌঁছে দেওয়া হবে স্মার্টফোন। কথা বলতে গিয়ে হুটহাট কল কেটে যাওয়া, ইন্টারনেটের ধীরগতি, অজান্তে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু হওয়া সহ মোবাইল সেবা নিয়ে বিস্তর অভিযোগ গ্রাহকদের। জানা যায় গত 5.5 বছরে অপারেটরদের বিরুদ্ধে 66,705টি অভিযোগ জমা পড়েছে নিয়ন্ত্রক সংস্থার কাছে। এই অবস্থায় রাজধানীতে রবি আয়োজিত অনুষ্ঠানে কল ড্রপ, ডাটার দাম ও মেয়াদ ইস্যুতে মোবাইল অপারেটরদের সতর্ক করলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। সেবার মান উন্নয়নের চেষ্টা শুধু শহরে না করে প্রত্যন্ত অঞ্চলেও নেটওয়ার্ক শক্তিশালী করার নির্দেশ দেন মন্ত্রী। অনেকে বলে আমি 500 টাকার প্যাকেজ কিনলাম, আমার টাকা আছে কিন্তু টাইমটা এক্সপায়ার করে গেছে, আমার সব চলে গেল। এটি কেন হয়? এইসব অ্যাওয়ারনেসগুলি আপনারা যদি বলেন তাহলে আমরা একটু ভালো থাকি, কারণ আমাদের কাছে জনগণ কিন্তু কমপ্লেন দেয় এবং বলে যে আপনারা কিছু একটা করেন। এ আয়োজনে কল ড্রপ নিয়ে ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা। আরও সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে স্মার্টফোন পৌঁছে দিতে চায় সরকার। বাংলাদেশে একটা ফিচার ফোন কস্ট 999 টাকা, একটা স্মার্টফোন কস্ট, চিপেস্ট স্মার্টফোন 10,000 টাকা। 3 থেকে 5,000 টাকার মধ্যে একটা সাধারণ কৃষক, একটা রিক্সা চালক, একটা লেবার, তাকে আমরা মোবাইল ফোন দিতে চাই। 2029 সালের মধ্যে দেশের 2G নেটওয়ার্ক সেবা বন্ধ করা হচ্ছে না বলে জানান বিটিআরসির চেয়ারম্যান নারকেল গাছের নারকেলে পানি নাকি শুকিয়ে যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আন্তঃসাইন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিএফ শাহিন স্কুল ও কলেজে আয়োজন হয়। অনুষ্ঠানে বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল রুশাদ্দিন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি মডারেটর হিসেবে পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশের 10টি বিএফ শাহিন স্কুল ও কলেজের প্রায় 225 জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রাজধানীতে রিকশা চলাচলে নতুন নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেন, নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে থাকবে রিকশা চলাচলের সুযোগ। সায়েন্স ল্যাবে ডিএসসিসির অভিযান কার্যক্রম পরিদর্শনের সময় প্রশাসক জানান, বিপণী বিতানের সামনের জায়গা নিজেরা পরিষ্কার না রাখলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মহাব্যস্ত নগরী ঢাকার অলিগলি থেকে রাজপথ সব জায়গায় ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। এতে যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও নগরবাসীর ভোগান্তি। এবার ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানালেন, রিকশা চলাচল ও হকার নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে রিকশা চলাচলের সুযোগ থাকবে। 2 সপ্তাহের মধ্যে আমরা হকারদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। রিকশারও নীতিমালা আসছে এবং সেই নীতিমালা অনুযায়ী ঢাকা দক্ষিণে 4টা অঞ্চলে ভাগ করা হবে। এই 4টা অঞ্চলে রিকশা 4টা অঞ্চলে চলবে। বুয়েটের ছাড়পত্র আনবেন। বুয়েটের ছাড়পত্র আনার পরে সিটি কর্পোরেশন
তাদেরকে আমরা লাইসেন্স দেব, পাশাপাশি ড্রাইভারের লাইসেন্স নিতে হবে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সময় মতো কর পরিশোধ, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং আইন মেনে চলার অনুরোধ করেন তিনি। নিয়ম অমান্য করলে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেন প্রশাসক। যারা ট্যাক্স দেন নাই, যারা লাইসেন্স নেন নাই, মার্কেটে আমাদের লোকজন যাবে। যদি লাইসেন্স না করে থাকেন, যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে সেই মার্কেট, সেই ব্যবসা সেখানে পরিচালনা করা যাবে না। যারা সিটি কর্পোরেশনের আইন না মানবে, সরকারের আইন না মানবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এই নগরকে বাঁচানোর আর কোনো উপায় নাই। নগরীর শৃঙ্খলা ফেরাতে অভিযান চলমান থাকবে বলেও জানায় দক্ষিণ সিটির কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের আরাকান আর্মির হাতে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরেছেন 24 জেলে। বিজিবির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফিরে আসা জেলেদের অভিযোগ, আটকের পর অস্ত্রের মুখে নির্যাতন চলে দীর্ঘ সময় লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছিল। স্বজনদের কাছে ফিরে উচ্ছ্বসিত জেলেরা। বাংলাদেশ মিয়ানমার নাপ নদীর জলসীমায় বিজিবির প্রতিনিধি দলের কাছে দীর্ঘদিন জিম্মি থাকা 24 জেলেকে হস্তান্তর করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। পরে ট্রলারে করে তাদের টেকনাফ জেটি ঘাটে ফিরিয়ে আনা হয়। বিজিবি জানায় 2025 সাল থেকে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকে আটক করে আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের বিভিন্ন স্থানে আটক রাখা হয়। মানবিক বিবেচনায় বিজিবির উদ্যোগে ধাপে ধাপে জেলেদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসাবে 24 জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যাদের মধ্যে 18 বাংলাদেশি ও 6 জন ক্যাম্পের রোহিঙ্গা। ফিরে আসা জেলেদের অভিযোগ, আটকের পর অস্ত্রের মুখে নির্যাতন চালিয়ে দীর্ঘ সময় লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছিল। আর দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের কাছে ফেরার খবরে টেকনাফ জেটি ঘাটে ভিড় করেন পরিবারের সদস্যরা। ইচ্ছা করে হনো বারবার ভিতরে করে দিন, বাংলাদেশের সীমার ভিতরে আছে, মানে জোয়ার বাড়ে খানা করে নামাই দেয়, মানে তারা আর ধরে ফেলে নামাজ বাদে ভাই আর ফাই দিয়ে আমার খুশি হই ইনশাআল্লাহ। এদিকে বুধবার বিকেলে টেকনাফ জেটি ঘাটে সংবাদ সম্মেলনে বিজিবি জানায় মিয়ানমারে এখনও আটক থাকা বাকি জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আটক জেলেদের প্রত্যাবর্তন একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী 2025 সালের 1 জানুয়ারি থেকে 19 আগস্ট পর্যন্ত আরাকান আর্মি 434 জনকে আটক করেছে। এর মধ্যে বাংলাদেশি 222 জন ও রোহিঙ্গা 212 জন। এ পর্যন্ত 348 জনকে ফেরত আনা হয়েছে। এখনও আটক রয়েছেন 86 জন, যাদের মধ্যে 65 জন বাংলাদেশি ও 21 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।